মান হাতে পেয়ে আবারও তেজকে বিয়ে করলো সুধা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গল্পের শুরুতে দেখা যাবে সুধার চাচাতো বোন সুধাকে বলছে, এবার তুই প্রীতম বাবুকে নিজের আঁচলে বেঁধে রাখবি, আর কখনোই আঁচল থেকে খুলবি না, না হলে তোকে দেখা যাবে এবারও এই বরটা হারাতে হবে। তারপর কিন্তু তোর জন্য চতুর্থ নাম্বার বরটা খোঁজা খুবই ঝামেলার হয়ে যাবে, আর তুই প্রীতম বাবুর কাছে অনেক সুখে থাকবি, এটা নিয়ে চিন্তা করিস না। এই কথা শুনে সুধা তখন তেজের কথা ভাবছে আর মনে মনে বলছে, আমি কিছুতেই তেজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তারপর সুধার বোন সুধাকে বলছে, এই সুযোগে তুই তেজের কাছ থেকে মোটা অঙ্কের টাকাটা চেয়ে নিবি। এই কথা বলে তখন যে সেখানে থেকে চলে যায়। আর এদিকে দেখা যাবে সুধা তো অনেক কিছুই ভাবছে। আর তখনই সুধার বিবেক সুধার সামনে দাঁড়িয়ে বলছে, এত কিছু ভাবলে চলবে না। তোকে কিন্তু অনেক কষ্ট দিয়েছে তেজ, শুধু তোকে না, তরিকেও কষ্ট দিয়েছে, কিন্তু প্রীতমবাবু তো তোকে আগলে রেখেছে, তরিকেও আগলে রেখেছে। তুই প্রীতমবাবুকে বিয়ে করলে এখন সুখী হবি, সারাটা জীবন তুই আর তরি সুখে শান্তিতে থাকতে পারবি, প্রীতমবাবুর কাছেই থাকতে পারবি। তুই তেজকে ভুলে যা। প্রীতমবাবু তো তোদের জন্য কম কিছু করেনি, কম উপকার করেনি, তাহলে তুই উপকারের প্রতিদান দিবি না? তোকে বিয়ে করে সেই উপকারের প্রতিদান দিতে হবে। তুই 5 বছর আগের কথা ভাব। 5 বছর আগে কিন্তু তেজ তোর কাছে যায়নি, তোকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, অনেক অপমান করেছিল, তোকে অবিশ্বাস করেছিল, কিন্তু প্রীতমবাবু তোকে সব দিক থেকে আগলে রেখেছে। আর তখন সুধা বলছে, না আমি কিছুতেই এ বিয়েটা করব না। আর তখনই সেখানে তরি চলে আসে। আর তরি এসে দেখতে পায় সুধা কাঁদছে। তখন তরি বলছে, মাম্মাম তুমি কাঁদছো কেন? তুমি আর কাঁদবে না, আমি তোমাকে আর কষ্ট দিব না। হিরো আঙ্কেলকে আমি আমার বাবা ভেবেছিলাম, তাই হিরো আঙ্কেলকেই তোমাকে বলেছিলাম মেনে নিতে, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। সরি। এই কথা বলে কানে হাত দিয়ে সুধার সামনে বলছে, তুমি আর কখনোই হিরো আঙ্কেলকে বাবা বলবে না, আমি বিএফএফকেই বাবা বলবো। আমার আমরা অনেক সুখে থাকবো মাম্মাম, বিএফএফ এর সাথে সুখে থাকবো। এ কথা বলে তখন তরিকে জড়িয়ে ধরে সুধা। আর তখন তরি বলছে, মাম্মাম কিন্তু এটা তো সত্যি যে হিরো আঙ্কেলই আমার বাবা, আজকে থেকে আমি বিএফএফকে বাবা বলে ডাকবো। এই কথা বললেই ঝিনুকের দিকে তাকাতেই তরি দেখতে পায় ঝিনুক তাকে ইশারা করে বলছে, তুমি একদম ঠিক বলেছ। এসব কথাই ভাবছে তরি। তারপরেই সেখানে কিয়া চলে আসে। আর কিয়া এসে সুধাকে বলছে, দেখ সুধা, আমি তোকে আবারও বলছি, তুই আরেকটা বার ভেবে দেখ। তুই কিন্তু তেজকে কোনোদিনও ভুলতে পারবি না। হয়তো এই বিয়েটা এখন করে নিচ্ছিস, কিন্তু তুই তেজকে কোনোদিনও ভুলে প্রীতমবাবুকে আপন করে নিতে পারবি না। তখন সুধা বলছে, আমার ইচ্ছে না থাকলেও আমাকে আজকে প্রীতমবাবুকে বিয়ে করতেই হবে। ওদিকে দেখা যাবে তরিতা তেজের রুমে গিয়ে কি যেন খুঁজছে। আর তখনই ড্রয়ার থেকে সেই জিনিসটি পেয়ে যায়। আর তখন তরিতা বলছে, এই তো সেই জিনিসটা। আর তখন সেই কাগজটা নিজের আঁচলের তলায় লুকিয়ে নিয়ে যাবে, তখনই ঠাম্মির সাথে দেখা হয়। তখন ঠাম্মি তরিতাকে বলছে, কি ব্যাপার তরিতা, তুমি তেজের ঘরে কি করছো? আর তখন তরিতা তো অনেকটাই ঘাবড়ে যায়। তখন বলছে, এমনি ঘর পরিষ্কার করতে এসেছিলাম। এই কথা বলে সেখান থেকে চলে যাবে। তখনই ঠাম্মি বলছে, তরিতা তুমি মিথ্যা কথা বলছো, তোমার আঁচলের তলায় কি? আমি জানি কিছু আছে, দেখি। তখন তরিতা বলছে, ঠাম্মি আমাকে এটা নিয়ে যেতেই হবে, আজ সুধা আর প্রীতমবাবুর বিয়ে, তাই আমি দাদা ভাইয়ের এই রিপোর্টগুলো নিতে এসেছি। আজকে যদি না যাই তাহলে অনেক ভুল হয়ে যাবে, অনেক বড় ভুল হয়ে যাবে, সেটা আমি চাই না। তাই প্লিজ আপনার সামনে হাত জোর করে বলছি, আমি আমাকে যেতে দিন। আর তখন ঠাম্মি বলছে, যাবে, আজ তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। এ কথা শুনে তরিতা অনেক খুশি হয়ে যায়। তখন তরিতা বলছে, চলুন ঠাম্মি। এ কথা বলে ঠাম্মিকে নিয়ে তরিতা সেখানে চলে যায়। ওদিকে দেখা যাবে প্রীতমবাবুকে সাজগোজ করিয়ে বিয়ের মণ্ডপে দাঁড় করিয়ে রেখেছে। আর তখন দেখা যাবে সুধা কাকিমণিকে বলছে, ঠাকুর মশাই আপনি না কোনো নিয়ম কানুন মানবেন না, কোনো নিয়ম কানুন পালন করার কোনো দরকার নেই। আর তখনই একথা শুনে ঠাকুরমশাই বলছে, সে কি, আপনি এসব কি বলছেন? বিয়েতে কোনো নিয়ম কানুন মানা হবে না মানে? তখন সুধা কাকি
সুধা কাকিমণিকে বলছে, হ্যাঁ ঠাকুরমশাই, এটা নিয়ে তো সুধার 3 নাম্বার বিয়ে, আর সব বিয়েতেই তো নিয়মকানুন মানা হয়েছিল, কিন্তু সেই বিয়েগুলো তো টিকে নাই। তাই আমি বলছি এই নিয়মকানুনগুলো পালন করার দরকার নেই। আর তখনই বাবুর ভাগ্নি বলছে, কেন আপনি নিয়মকানুন কেন পালন করতে বারণ করছেন? আমার মামার তো এটা আমার মাম্মার তো এটা প্রথম আমার মামার তো এটা প্রথম বিয়ে, সব নিয়মকানুনই এই বিয়েটাই হবে, এই বিয়ের কোনো দরকার নেই। একথা শুনে সুধা কাকে মন বুঝে যায় যে এই বিয়েতে যদি নিয়মকানুন মানা না হয় তাহলে বিয়েটা হবে না। তাই এসে ঠাকুর মশাইকে বলছে, হ্যাঁ হ্যাঁ, সব নিয়মকানুন মানা হবে, আপনি সব নিয়মকানুন মেনেই এই বিয়েটা দেবেন, যাতে কোনো অসুবিধা না হয়। একথা শুনে প্রীতমবাবু তার ভাগ্নির দিকে তাকিয়ে হাসছে। তারপর সুধার কাকিমণিকে কথাতে সুধার বিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় আর প্রীতমবাবুর সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তখন সুধা কাকিমণিকে বলছে, সুধার সামনে পেরিয়ে যাচ্ছে, এবার তুই শুভ দৃষ্টিটা করে নে। তখন সুধা মনে মনে বলতে থাকে, তেজ, তুমি এখনো প্রমাণ নিয়ে আসতে পারোনি, তাহলে আমার কথা রাখবো। আমি প্রীতমবাবুকে বলেছিলাম বিয়ে করব, তুমি যদি প্রমাণগুলো আনতে না পারো। এখন আমাকে তাই করতে হবে। তুমি যদি সত্যি কথা বলতে তাহলে কিন্তু তুমি প্রমাণগুলো নিয়ে আসতে। এ কথা বলে সুধা তেজের সেই মুখখানায় মনে করতে থাকে। ওদিকে দেখা যাবে তরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে আর বলছে, গুণদাদা, আমি তোমার কাছে প্রে করেছিলাম যে হিরো আঙ্কেল যেন আমার বাবা থাকে। আমার মাম্মাম আর হিরো আঙ্কেলকে নিয়ে আমি সারা জীবন সুখে থাকতে চেয়েছিলাম। তুমি আমার প্রে শোনোনি। গুণদাদা, আমি তোমার সাথে আর কথা বলবো না। তরি তেজের কথা মনে করতে থাকে। প্রথম দিন তেজকে দেখেছিল তরি, আর সেদিনই বাবা বলে মেনে নিয়েছিল। তেজ আর ওদিকে দেখে যে যাবে, সুধা তরির কথাই ভাবছে। তরি বলেছিল আর হিরো আঙ্কেলকে চায় না, প্রীতমবাবুকে সে সারা জীবন বাবা হিসাবে মেনে নেবে। তাই সুধা মনে মনে বলছে, আমার এই বিয়েটা করে নেওয়াই উচিত, কারণ তরি এতে ভালো থাকবে, সারা জীবন ভালো থাকবে, আর আমি চাই আমার তরি সারা জীবন ভালো থাকুক, কোনো কষ্ট না পাক। এই কথা বলে সুধা নিজের মুখ থেকে পান পাতা সরিয়ে পেছন দিকে তাকাতেই দেখতে পায় তেজ সহ সমুদ্র চলে এসেছে। তাই সুধা সরাসরি তেজের মুখোমুখি তাকাতেই সুধার সাথে তেজের শুভদৃষ্টি হয়ে যায়। ওদিকে তেজ মনে মনে বলতে থাকে, আমি জানি সুধা, তুমি এই বিয়েটা করতে পারবে না, তুমি আমাকে ভালোবাসো। আর সুধা তেজকে দেখে খুশি হয়ে যায়, আর তারপর মনে মনে ভাবতে থাকে, আমি কি আবারও কল্পনা দেখছি? ওদিকে কিয়া ঝিনুককে বলছে, দেখেছিস, আমি বলেছিলাম না তেজ জামাইবাবু প্রমাণ নিয়ে ঠিক আসবে, ঠিক এই সুধাকে বিয়ে করে নিয়ে যাবে। তেজ জামাইবাবুকে সুধাকে যে পরিমাণ ভালোবাসে তাকে আসতেই হতো। তখন ঝিনুক বলছে, এলে কি সব কিছু প্রমাণ হয়ে যায় নাকি? উনি তো বলেছিল যে প্রমাণ নিয়ে আসবে, উনি কি প্রমাণ নিয়ে আসতে পেরেছে? এই কথা বলছে ঝিনুক। আর তখনই এদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, আমি তেজকে ভুলতে পারছি না, দেখে হয়তো আমি তেজকেই আমার সামনে দেখতে পাচ্ছি। আর তখনই সুধা কাকিমণিকে বলছে, কই, এবার মালা বদলটা তুই করে নে। সুধা মালা বদল করতে যাবে, ঠিক তখনই তেজ বলছে, দাঁড়াও। তেজকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আর তখন সুধার কাকিমণি মনে মনে বলতে থাকে, এই তেজটা আবার কোথা থেকে চলে এলো, এখন এই বিয়েটা আবার বানচাল করার চেষ্টা করবে। তখন ঝিনুক বলছে, আপনি এখানে কেন এসেছেন? আপনি তো বলেছিলেন প্রমাণ সাথে করে নিয়ে আসবেন, প্রমাণ না এনে এখানে এসেছেন কেন? তখন কেয়া বলছে, তেজ জামাইবাবু, আপনি এসেছেন, সুধা আপনাকেই ভালোবাসে, আপনার জন্যই অপেক্ষা করছিল। সুধা তো তরির অপেক্ষার অবসান গুনছিল। তেজ জামাইবাবু তখন তার জন্য প্রমাণ নিয়ে এসেছে। আর তখনই তেজ বলছে, আমাকে যে আসতেই হতো, কারণ আমি যে সত্যি কথা বলেছিলাম, আর সেই প্রমাণ নিয়ে আমি এখানে এসেছি। আর তখন সুধা বলছে, আপনি প্রমাণ নিয়ে আসতে পেরেছেন? কোথায় প্রমাণ? তখনই দেখা যাবে তেজ অফিসারকে বলছে, অফিসার, বিনিতাকে নিয়ে আসুন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়।
আর তখন অফিসার বিনিতাকে নিয়ে আসে। তখন অফিসার বলে, এই হচ্ছে বিনিতা, এই 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 কিন্তু ভুল নিউজ দিয়েছে, মিথ্যা নিউজ দিয়েছে। তেজ এসব কিছু করেনি, তেজ নিজের বিষয়ে এসব কিছু বলতেও যায়নি। তখন দেখা যাবে তেজ বলছে, এই কথা শুনে তোমার আর আমার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চেয়েছিল। আমি বলেছিলাম না সুধা, এসব কিছু আমি করিনি। আমি কিন্তু প্রমাণ সমেতে নিয়ে এসেছি। আমি এই বিনিতাকে নিয়ে এসেছি। তখন সুধা বলছে, কে এই বিনিতা, আর এসব কিছুর পেছনে কে আছে, কে করতে বলেছে ওকে এই এই কাজ? তখন তেজ বলে, ওর মুখ থেকেই শুনে নাও, কেউ ওকে কে ওকে এইগুলো করতে বলেছে। এই কথা বলে বিনিতাকে বলছে, আপনি বলবেন নাকি আমি বলবো? তখন বিনিতা বলছে, আমাকে এসব কিছু করতে বলেছিল ইন্দ্রজিৎ বসু মল্লিক ম্যাডাম, আমি তার কথাতেই এগুলো করেছি। এখন এখানে তেজ বসু মল্লিকের কোনো দোষ নেই। তেজ বসু মল্লিক আমাকে কিছু বলেনি। আর তখনই দেখা যাবে ঝিনুক বলছে, এই ওনার কথা আমরা কেন বিশ্বাস করব? কি প্রমাণ আছে এসবের? তখন অফিসার বলে, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিনিতার ফোন। বিনিতার ফোন ঘেটে আমরা দেখতে পেয়েছি মেচকার সাথে বিনিতার প্রায়ই আলাপ হতো, ওনার সাথে নিয়মিত কন্ট্যাক্ট হতো বিনিতার। বিনিতাকে ডকুমেন্ট দিয়েছিল ওই মেচকাই। তারপর দেখা যাবে সুধার কাকিমণি বলছে, এসব কিছু প্রমাণ হলে কি লাভ? সুধাকে 5 বছর আগে যে কষ্ট দিয়েছিলে সেটার কারণে সুধা এখন প্রীতমবাবুকে মেনে নিয়েছে। সুধা আর তরি আর কষ্ট পেতে চায় না। তেজের সাথে গেলে সুধা আর তরি সারা জীবন কষ্ট পাবে। সেজন্য এসব প্রমাণের আর কোনো দরকার নেই। সুধা এখন প্রীতমবাবুকে বিয়ে করবে। তখন দেখা যাবে ঝিনুক বলছে, হ্যাঁ, আমার দিদি এই তেজ বসু মল্লিকের কাছে যাবে না, প্রীতমবাবুকে বিয়ে করবে। এই শুনে আমার দিদিকে আপনি আর আপনার পরিবার অনেক কষ্ট দিয়েছেন, আমার দিদিকে আর কষ্ট পেতে দেব না আমরা। তখনই সমুদ্রকে বলছে, তোমার চোখ থেকে যে সেই কালো পর্দাটা নামাও, তাহলে সত্যিটা বুঝতে পারবা। আমার দাদাকে তোমার দিদি কম কষ্ট দেয়নি, বারবার বিয়ের পিঁড়িতে বসিয়েছে। তোমার দিদি এই কথা বলতে ঝিনুক বলছে, তোমরা আর তোমার দাদাও কিন্তু আমার দিদিকে কম কষ্ট দাওনি। এখন কেন বলছো? এখন শুধু শুধু আমার দিদির দোষ দেবে না। আর তখন সমুদ্র বলে, তোমার দিদির জন্য আমার দাদা অনেক কষ্ট করেছে। আমার দাদাকে কম লড়াই করতে হয়নি, কম পরীক্ষা দিতে হয়নি আমার দাদাকে। তোমার দিদি তো বলেছিল, আমার দাদাভাই যদি প্রমাণ নিয়ে আসতে পারে তাহলে এই বিয়েটা উনি করবে না, আমার দাদার কাছেই চলে যাবে তরিকে নিয়ে। কিন্তু এখন এসব প্রমাণ তো আমরা দিলাম, তাহলে এখন কেন এসব বলছো? তখন ঝিনুক বলছে, আলবাত বলবো। আমার দিদিকে ছাড়া আমরা 5টা বছর থেকেছি। তোমরা ভাবতে পারছো এই 5টা বছর আমরা যে কতটা কষ্ট করেছি? সেই দিনগুলো কি তুমি আর তোমার দাদা ফিরিয়ে দিতে পারবে? তখন সমুদ্র বলছে, এই 5টা বছর না, আমার দাদাও খুব কষ্ট পেয়েছে। ওই দিনটা কি আমরা ফিরে পাবো? আমাদের ফিরে দিতে পারবে? তখন যদি বৌদি ভাই আমার দাদাকে বুঝতো তাহলে এত কিছু হতো না। আর তখনই সেখানে তেজ এসে বলে, আমরা একটু চুপ করি, তোমরা থামো। তখন সমুদ্রকে সরিয়ে দিয়ে ঝিনুককে বলছে, দেখো ঝিনুক, এগুলো নিয়ে তোমার কথা বাড়িও না। আমার সাথে সুধার ঝামেলা হয়েছে, তাই আমাদের মধ্যে মিটমাট করে নিতে দাও, আমাদেরটা আমাদের বুঝে নিতে দাও। তখন সুধার কাকিমণি এসে বলে, এটা কি মগের মূলক নাকি? এখানে কিছু হবে না। সুধা প্রতিমবাবুর সাথে বিয়ে হবে। 2-1টা প্রমাণ নিয়ে এসে কি সুধাকে দাবি করলে সুধাকে পাওয়া যাবে নাকি? 5টা বছর কোথায় ছিল? তরিকে যখন একা একা মানুষ করেছে সুধা, প্রীতমবাবু ওদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ওদের মাথার ছাতা হয়ে দাঁড়িয়েছিল, আর ওদেরকে সারা জীবন দেখে রেখেছে। সেটা তো আপনি করতে পারেননি। এখন এসেছেন বড় বড় কথা বলতে। কথা বলতে তখন দেখা যাবে তেজ বলছে, আমি সুধার সাথে কথা বলবো, এ নিয়ে আপনাদের সাথে আর একটা কথাও বলবো না। তখনই দেখতে পাবো সুধা সেখানে নেই, আর সবাই সুধাকে খোঁজাখুঁজি করছে। তখন তেজ বলতে থাকে, সুধা, তুমি আমাকে বিশ্বাস করলে না, তুমি আবার আমার থেকে চলে গেলে, তুমি কি আর আমাকে মেনে নেবে না? ওদিকে দেখা যাবে তেজের ঠাম্মি এসেছে সুধার কাছে, সেই রিপোর্টগুলো দিয়ে সুধার সামনে হাত জোর করে বলছে, আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি বাড়িতে ফিরে চলো।
আর তখনই সুধা রিপোর্টগুলো দেখে বলছে, এগুলো যদি সত্যি হয় তাহলে এত কিছুর পেছনে কে আছে? এত সব ঘটনাগুলোকে কে ঘটালো? সেই সত্যটা আমাকে জানতেই হবে, দেখতে হবে। তেজ সুধাকে খুঁজতে খুঁজতে সুধার কাছে চলে আসে। তেজ বলতে থাকে, সুধা তুমি কি আমার থেকে চলে গেলে? আর তখনই দেখা পাবে সুধা দাঁড়িয়ে আছে। তখন তেজ সুধাকে বলছে, সুধা আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি আমার থেকে কোথাও যাবে না, আমি শেষ হয়ে যাব তোমাকে না পেলে। আর এ কথা শুনে সুধা বলছে, না